শ্রাবণ মাসের সোমবার অবশ্যই শুরু হয়ে গেছে এবং সোমবারের সাথে সাথে শিব ঠাকুরের মাথায় জল অর্পণ করা এটা তো শুরু হয়েই গেছে। তো আমরা অনেকেই জল ঢালি, কিন্তু আমরা যদি ডাইরেক্ট শিব ঠাকুরের মাথায় গিয়ে জল অর্পণ করি বা জল ঢালি তাহলে কিন্তু শিব ঠাকুর গ্রহণ করেন না। তো আমরা কিভাবে শিব ঠাকুরের মাথায় জল ঢালবো, যারা এখনও জানো না শুধুমাত্র তাদের জন্য আমি একটা ছোট্ট থেকে ব্লগ নিয়ে এসেছি। আমার খুব ইচ্ছে হলো তোমাদের সাথে শেয়ার করার যে আমরা শিব ঠাকুরের মাথায় কিভাবে জল ঢালবো এবং শিব ঠাকুর আমরা দাঁড়িয়ে পুজো করব নাকি বসে পুজো করব, কোন পাত্রে পুজো করব, তো কোন পাত্রে জল ঢাললে ভালো হয় এটা তোমরা সবাই জানো যে তামার পাত্রে জল ঢাললে বেশ ভালো হয়। আর দাঁড়িয়ে জল ঢালবো না বসে জল ঢালবো, তো অ্যাকচুয়ালি শিবলিঙ্গ দু রকমের আছে। একটা হচ্ছে মাটির সাথে জলাধার থাকে, মাটির ওপর মানে কোনো উঁচু নেই, মাটির সাথে জলাধার আছে। তো ম্যাক্সিমাম শিবলিঙ্গ এরকমই দেখা যায় যে মাটির সাথে জলাধার আছে। তো এরকম শিব ঠাকুরকে কিন্তু আমরা সবসময় বসে পুজো করব। তো মোদ্দা কথা হলো যে আমরা বসে পুজো করলেই ভালো। মাটির সাথে জলাধার যখন লেগে থাকে সেই রকম শিবলিঙ্গকে বলে শক্তি শিবলিঙ্গ, আর যেটা মাটির থেকে উঁচুতে আছে সেটা হলো বিষ্ণু শিবলিঙ্গ। তো বিষ্ণু শিবলিঙ্গ দাঁড়িয়ে পুজো করতে হয় এবং আমরা সচরাচর যেটা দেখতে পাই সেটা হলো শক্তি শিবলিঙ্গ, যেটা আমরা কিন্তু বসে পুজো করি। তো আমরা বসেই পুজো করব। এবার জল ঢালার নিয়মটা আমি ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, কারণ আমরা অনেকেই আছি আমরা গিয়ে ডাইরেক্ট শিবের মাথায় জল ঢেলে দিই, সমস্ত কিছু নিয়মকানুন পালন করে কিন্তু জলটা আমরা ডাইরেক্ট শিবের মাথায় ঢালি। তো এরকম একদমই না। তো আমরা কিভাবে জল ঢালবো না, শিব ঠাকুর মানে শিবলিঙ্গ আছে, তার ডান দিকে থাকে গণেশজি, বাম দিকে থাকে কার্তিক ঠাকুর। তো মানে কার্তিক গণেশজি, গণেশ কার্তিক, আর মাঝখানে যে মোটা লাইনটা চলে গেছে সেখানটা হচ্ছে অশোক সুন্দরী, আর যে জায়গাটার উপর বসে আছে তো ওই জায়গাটাকে বলে পার্বতীর হস্তকমল, মানে যে গোল জায়গাটা ওটা হলো পার্বতীর হস্তকমল। তো আর তার মাঝখানে তো শিবলিঙ্গ আছে। তো আমরা জল ঢালবো সবসময় মাথায় রাখতে হবে, 1 নম্বর প্রথমত আমরা গণেশজির মাথায় জল ঢালবো, তারপরে জল ঢালবো আমরা কার্তিকের মাথায়, তারপরে আমরা জল ঢালবো অশোক সুন্দরী যে মাঝখানের মোটা লাইনটা যাচ্ছে, তারপরে জল ঢালবো আমরা পার্বতীর হস্তকমল মানে গোল যে জায়গাটা ওখানটায়, এবং তারপরে জলটাকে ঘুরিয়ে নিয়ে শিবলিঙ্গের চারিদিকে গোল জায়গাটা ঘুরিয়ে নিয়ে শেষে আমরা শিবলিঙ্গের উপরে জল ঢালবো। আর শিব ঠাকুরের মাথায় আমরা হঠাৎ করে একসাথে সব জল ঢেলে দেবো না, একদম সরু সরু ধীরে 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 করে জল ঢালবো, সরু ধারাতে জল ঢালবো, যেটা ধীরে ধীরে যাবে, একসাথে কিন্তু জল ঢালতে নেই। তো এটাই হলো জল ঢালার অ্যাকচুয়াল নিয়ম। এবং তারপরে আমরা যদি জল তারপরেও বেঁচে যায় তাহলে আমরা শিব ঠাকুরের মাথায় যে কলসিটা আছে কলসিতে জল ঢালবো, সাপের মাথায় জল ঢালবো, আর তারপরে আসার সময় অবশ্যই নন্দীর মাথাতেও আমরা জল ঢেলে দিয়ে আসবো। নন্দী তো সব জায়গায় থাকে, প্রত্যেকটা মন্দিরেই থাকে, নন্দীর মাথাতেও জল ঢেলে দিয়ে আমরা চলে আসবো। তো ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটা কিন্তু জল ঢালার নিয়ম কিন্তু আমার মনে হয় তোমরা কারা কারা জানতে না আমাকে অবশ্যই ব্লগটা দেখার পরে আমাকে কমেন্ট করে জানাবে, কারণ এইটা আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল তোমাদের সাথে শেয়ার করব যে আমরা নর্মালি যাই শিবের মাথায় জল ঢেলে দিয়ে চলে আসি, কিন্তু না, একদমই নয়। শিব ঠাকুরের মাথায় বেলপাতা চড়ানোরও নিয়ম থাকে, আমরা নর্মালি হয়তো বেলপাতা দিয়ে চলে আসি, কিন্তু না, শিবলিঙ্গের ওপরে সোজা দিকটা থাকবে শিবলিঙ্গের ওপরে এবং উল্টো দিকটা থাকবে উপরের দিকে। তো এটা নর্মালি আমরা অনেকেই করে থাকি, তাও যদি আমরা অনেক সময় এমনি রেখে দিয়ে চলে আসি তার জন্য একবার মনে করিয়ে দেওয়া, এটা সাধারণত কারোর ভুল হয় না, তাও একবার মনে করিয়ে দিলাম। আরও তো বন্ধুরা কেমন লাগলো বলো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের শ্রাবণ মাসের সোমবারে তো লাগবেই, শিবরাত্রিতেও লাগবে, যখনই জল ঢালতে যাবে তখনই লাগবে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের ব্লগ, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, হর হর মহাদেব।